সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি রহিম স্যার ম্যাথ সলিউশন কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর সমানুপাত এবং লাভ ক্ষতি 2.1 অনুশীলন নিয়ে আলোচনা করব। আমরা লাইভ ক্লাসটা একটু দেরিতে শুরু করেছি সময়ের ব্যস্ততার কারণে। তো চলো কথা না বাড়িয়ে আমরা অনুশীলনের অঙ্কগুলো সমাধান করি। বিগত ক্লাসে আমরা সমানুপাতের সূত্রাবলী নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো তোমাদের বইয়ের সমস্যা 2 থেকে আমরা আলোচনা করব। 2.1 2 নম্বর যে সমস্যাটা আছে গাণিতিক 2.1 2 নম্বর প্রশ্নটা বলছে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে। নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দেওয়া আছে। প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে। সমানুপাতটি তৈরি করো। সমানুপাতটি তৈরি করো। এটা হলো আমাদের গাণিতিক সমস্যা 2 এর 5টা অঙ্ক আছে। এর মধ্যে আমরা দুইটা করে দেখাবো, যেহেতু সবগুলো একই নিয়মের, শুধু একটা অঙ্ক আমরা তোমাদেরকে করে দেখাবো। প্রথম যে অঙ্কটা দেওয়া আছে একটু খেয়াল করো। প্রথম অঙ্কটা আছে 6 এবং 24। আমাদের প্রশ্নটা হলো নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, সমানুপাতটি তৈরি করো। ক্রমিক সমানুপাত কাকে বলে আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে যদি তিনটি রাশির ক খ গ যদি তিনটি রাশি হয়, তাহলে আমরা এই অনুপাতটাকে, অর্থাৎ তিনটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত যদি সমান হয় তাকে ক্রমিক সমানুপাত বলে। আমরা সূত্রটা এভাবে শিখেছিলাম, যদি ক অনুপাত খ সমানুপাত খ অনুপাত গ হয়, তাহলে এটাকে আমরা এই মধ্য রাশি সমান থাকবে, এই দুইটাকে প্রান্তীয় রাশি বলবো। প্রথম রাশি এবং তৃতীয় রাশি যেটা আছে, এই দুটো হলো প্রান্তীয় রাশি। আর মধ্যখানে যেটা আছে এটা হলো মধ্য রাশি। তাহলে যখন আমরা ক্রমিক সমানুপাত তৈরি করব, আমাদেরকে এই প্রশ্নে কি দেওয়া আছে, ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটা দেওয়া আছে। এখন আমাকে প্রান্তীয় রাশি চিনতে হবে। প্রান্তীয় রাশি বললে আমরা প্রথম রাশি এবং তৃতীয় রাশিকে বোঝাবো। মধ্য রাশি আমরা বের করব, মধ্য রাশি বের করে আমরা সমানুপাত তৈরি করব। আমরা জানি সমানুপাতে 4টা রাশি থাকে। তাহলে সমানুপাত এবং ক্রমিক সমানুপাতের মধ্যে পার্থক্যটা কি? সমানুপাতেও 4টা রাশি থাকে, তবে ক্রমিক সমানুপাত হলো ক্রমিক সমানুপাতের মধ্য রাশিটা, যেই সমানুপাতের মধ্য রাশিটা একই রকম থাকবে, এটা একটা ক্রমিক সমানুপাত। যেমন খেয়াল করো, আমাদের এখানে ক অনুপাত খ আবার খ অনুপাত গ, এখানে এই মধ্য রাশিটা একই রকম এবং প্রান্তীয় যে রাশি আছে প্রথম রাশি এবং তৃতীয় রাশি দুইটা আলাদা, তাহলে এটা হলো ক্রমিক সমানুপাত। আর এমনি সমানুপাতের ক্ষেত্রে আমরা দেখি যে সমানুপাতের 4টা রাশি দেওয়া ছিল, প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত আর দ্বিতীয় তৃতীয় রাশির অনুপাত সমান ছিল। আর ক্রমিক সমানুপাতে প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাত সমান হবে, অর্থাৎ মধ্যখানের রাশিটা দুইটা একই রকম হবে। তাহলে এটাকে আমরা আগে মধ্য রাশি বের করে, এখন আমাদের যে গাণিতিক সমস্যা দেওয়া আছে এটাকে বলছে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে। এখানে প্রান্তীয় রাশি বলতে প্রথম রাশি এবং তৃতীয় রাশি দেওয়া আছে। আমাকে মধ্য রাশি বের করে ক্রমিক সমানুপাতটি তৈরি করতে হবে। এখন আসো আমরা মধ্য রাশি বের করে
ক্রমিক সমানুপাতটি তৈরি করি। তাহলে প্রান্তীয় রাশি দেওয়া থাকলে বিগত ক্লাসে আমরা বিভিন্ন সংজ্ঞা এবং সূত্রাবলী নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আজকে গাণিতিক সমস্যার সমাধান করব। আমাদের প্রথম যে গাণিতিক সমস্যাটা আছে এটা হলো এখানে 5টা অঙ্ক আছে, 5টার মধ্যে আমি যে কোনো 2টা করে দেখাবো। নিচে ক্রমিক সমানুপাতে প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, সমানুপাতটি তৈরি করো। এখন আমরা এটা যেভাবে সলিউশন বা সমাধান করব, দেওয়া আছে প্রথম রাশি 6 এবং তৃতীয় রাশি 24। তাহলে প্রান্তীয় রাশি বলতে আমরা ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে প্রান্তীয় রাশি বলতে বুঝি আমরা প্রথম রাশি এবং তৃতীয় রাশি। তাহলে আমি ক্রমিক সমানুপাত তৈরি করতে হলে অর্থাৎ এভাবে বানাতে হলে ক অনুপাত খ সমানুপাত খ অনুপাত গ। তাহলে মধ্যখানে রাশিটা আমাকে বের করতে হবে। এর মধ্যে প্রথম রাশি দেওয়া আছে, এটা হলো প্রথম রাশি, আর এটা হলো তৃতীয় রাশি দেওয়া আছে, মধ্য রাশিটা বের করতে হবে। আমরা জানি সূত্র জানি মধ্য রাশি একটা ক্রমিক সমানুপাতের মধ্য রাশি সমান সমান হলো প্রথম রাশি এবং তৃতীয় রাশির বর্গমূল। প্রথম রাশি ইনটু হলো তৃতীয় রাশি। একটা ক্রমিক সমানুপাতের মধ্য রাশি নির্ণয়ের সূত্র গত ক্লাসে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে একটা ক্রমিক সমানুপাতের মধ্য রাশি নির্ণয়ের সূত্র হলো প্রথম রাশি ইনটু তৃতীয় রাশি। এখানে প্রথম রাশিটা খেয়াল করো, আমার প্রথম রাশিটা দেওয়া আছে 6 ইনটু তৃতীয় রাশিটা দেওয়া আছে 24। আমরা মানটা বসাবো, প্রথম রাশির জায়গায় বসাবো আমরা 6 এবং তৃতীয় রাশির জায়গায় বসাবো আমরা 24। উপরে বর্গমূল চিহ্ন আছে। এখন 6 আর 24 এর গুণফল কত আসে এটা আমরা দেখি। 6 যদি আমরা 24 দিয়ে গুণ করি তাহলে গুণফলটার যেটা আসে এটার বর্গমূল আমরা বের করব। বর্গমূল সম্পর্কে আমরা আগে ধারণা নিয়েছি, 144 আসে। 24 এবং 6 এর গুণফল হলো 144 এবং 144 এর বর্গমূল জানি আমরা। 12 কে যদি আমরা 12 দ্বারা গুণ করি তাহলে 12 এবং 12 এর গুণফল হবে 144। তাহলে এই মধ্য রাশিটা আমরা বের করে ফেললাম 12। 144 এর বর্গমূল কিন্তু 12। তাহলে সমানুপাতটি কি হবে? আমরা জানি সমানুপাতে 4টা রাশি থাকে, কিন্তু ক্রমিক সমানুপাতের রাশি 4টায় থাকবে, কিন্তু এটা ক্রমিক কখন হবে? যখন মধ্য রাশি দুটোটা একই রকম হবে। এখন দেখো মধ্য রাশিটা আমি বের করে ফেলছি 12। তাহলে সমানুপাতটি আমি কি লিখতে পারি? সুতরাং সমানুপাতটি আমরা লিখতে পারি, প্রথম রাশি আমরা কত ছিল? প্রথম রাশি ছিল 6 অনুপাত আমাদের মধ্য রাশি কত? খ এবং গ এর মধ্যে মধ্য রাশি হবে 12। আমরা বের করেছি 12, সমানুপাত চিহ্ন 12 এবং আমাদের যে তৃতীয় রাশি ছিল 24। তাহলে আমাদের সমানুপাতটি তৈরি হয়ে গেল। আমরা জানি সমানুপাতের 4টা রাশি থাকে। যে সমানুপাত কাকে বলে আমরা গত ক্লাসে শিখেছি যে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাত যদি সমান হয় তাহলে এটা একটা সমানুপাত তৈরি করে। আর এটা কখন ক্রমিক সমানুপাত হবে? যদি মধ্য রাশিটা একই রকম হয়, অর্থাৎ প্রান্তীয় রাশি যদি দেওয়া থাকে। আমরা গত ক্লাসে আলোচনা করেছি ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি বলতে প্রথম এবং তৃতীয় রাশি বোঝাচ্ছে। এখন মধ্য রাশির সূত্র নির্ণয় আমরা আলোচনা করেছি। মধ্য রাশির সূত্র হলো প্রথম রাশি এবং তৃতীয় রাশির বর্গমূল। এখন প্রথম রাশি ছিল এই অঙ্কটাতে 6 এবং আমাদের তৃতীয় রাশিটা ছিল 24। 24 এবং 6 এর গুণফল 144। 144 এর বর্গমূল পেয়েছি 12। তাহলে যেহেতু আমাদের এটা ক্রমিক সমানুপাত, তাহলে আমাদের প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাত, এটা কিন্তু আমরা মধ্য রাশি বা দ্বিতীয় রাশি বলবো। এখানে প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাত যদি সমান হয় তাহলে এটা একটা ক্রমিক সমানুপাত। এখন এইটাই আমাদের অ্যান্সার। এটাকে আমরা যদি একটু লঘিষ্ঠ আকার করে দেখো দুটোটা মান সমান হবে। আমি যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কি হয়? 6 একে 6, 6 দুগুণে
12। এই সমানুপাত চিহ্নটাকে আমি সমান সমান দিতে পারি, এটা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 12 কে 12, 12 দুগুণে 24। দেখো সমানের এই পাশে আর ওই পাশে কিন্তু একই রকম আছে। আমরা অঙ্ক কিন্তু আমাদের অঙ্কটা যাচাই করতে পারবো আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা। তাহলে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দেওয়া থাকলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি বললে কিন্তু প্রথম এবং তৃতীয় রাশি বোঝাচ্ছে। আর মধ্য রাশি নির্ণয়ের সূত্রটা আমরা গত ক্লাসে করেছি, এখন মধ্য রাশি বের করে তারপর আমরা সমানুপাতটা তৈরি করব। শুধু যদি বলো আমাকে মধ্য রাশি নির্ণয় করার জন্য তাহলে আমাদের উত্তর হবে 12। আর যদি সমানুপাতটি ক্রমিক সমানুপাতটি তৈরি করতে বলে তাহলে আমরা এইভাবে সমানুপাতে 4টা রাশি আছে এটা লিখবো। তখন এটা কখন ক্রমিক হবে, যদি মধ্য রাশিটা একই রকম হয়, দুটোর মধ্য রাশি অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় রাশি এবং দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাত যদি সমান হয় তখন এটাকে আমরা ক্রমিক সমানুপাত বলবো। 3টা রাশি দেওয়া থাকবে এখানে, কিন্তু 3টা রাশি। দেখো এটা হলো প্রথম রাশি, মধ্য রাশি দুইটা সমান, তাহলে 2টা রাশি হলো, এটা হলো একটা, 3টা রাশি। কিন্তু সমানুপাতে 4টা রাশি থাকে, এটাও একটা সমানুপাত। তবে ক্রমিক সমানুপাত এবং এটার মধ্যে পার্থক্য হলো ক্রমিক সমানুপাতের মধ্য রাশি দুইটা একই রকম হবে। এখন আসো আমরা আরেকটা গাণিতিক সমস্যার সমাধান করি, তাহলে আমাদের আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের বোর্ড বইয়ের অনুশীলনীর 2.1 এর অঙ্কে আমি করাচ্ছি। 2.1 এর আমরা একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশের একটা অঙ্ক নিই। ঘ নম্বর যে অঙ্কটা আছে বলছে ক্রমিক, সেম প্রশ্ন, এক নিচে ক্রমিক সমানুপাতে প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, সমানুপাতটি তৈরি করো। এখন গ নম্বর আছে 7/5 আর আছে 1 সমস্ত 5/2। তাহলে আমরা একটু সমাধান করি। প্রথম রাশি আমরা দেওয়া আছে লিখবো, আমাদের বোর্ডটা একটু ছোট এই কারণে দেওয়া আছে আমি লিখি নাই। 7/5। দ্বিতীয় রাশি হলো 1 সমস্ত 5/2, বা এটাকে আমরা একটু সমস্ত ভাঙিয়ে নিব। সমস্ত আমরা পরেও ভাঙাইতে পারি বা এখানেও ভাঙিয়ে নিতে পারি সমস্ত। আমাদের একটা দেওয়া আছে প্রকৃত ভগ্নাংশ, প্রথম যেটা দেওয়া আছে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখন মিশ্র ভগ্নাংশকে আমরা যখন সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবো তখন এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ পাওয়া যাবে। তাহলে নিচে হবে 5, 5 একে 5, 5 আর 2 7, তাহলে 7/5 পাইলাম আমরা। এই মিশ্র ভগ্নাংশের আরেকটা রূপ হলো অপ্রকৃত ভগ্নাংশ, বা অপ্রকৃত ভগ্নাংশের আরেকটা রূপ হলো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশকে কিন্তু আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশকে ভাঙাই তাহলে কিন্তু মিশ্র ভগ্নাংশ লিখতে পারি। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের একটা পূর্ণ অংশ থাকে এবং পূর্ণ অংশের সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। এই মিশ্র ভগ্নাংশটাকে যদি আমি মডিফাই করি তাহলে অপ্রকৃত ভগ্নাংশ পাওয়া যাবে, অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। এখন আসো আমাকে বলছে সমানুপাত তৈরি করো। এখন আমার দেখো প্রথম রাশি দেওয়া আছে, সরি এটাতে তৃতীয় রাশি, দ্বিতীয় রাশিটা হবে তৃতীয় রাশি ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে, প্রান্তীয় রাশি যেহেতু বলছে তাহলে তৃতীয় রাশি। এখন আসো মধ্য রাশি, সুতরাং মধ্য রাশি কি হবে আমরা সূত্র জানি, √r বর্গমূল চিহ্ন প্রথম রাশি ইনটু হলো তৃতীয় রাশি। এখন আমাদের প্রথম রাশিটা কত? প্রথম রাশিটা হলো 7/5 গুণ চিহ্ন, আমাদের দ্বিতীয় রাশিটা কত? 5/7 বর্গমূল চিহ্ন আছে। বর্গমূলের ভিতরে দেখো বর্গমূল যে চিহ্ন আছে, বর্গমূল চিহ্নের ভিতরে যদি আমরা ভাগ করি বা আমরা যদি আমরা বোঝার সুবিধার্থে বলি কাটাকাটি করি, কাটাকাটি আসলে কোনো কথা না, আমরা ভাগ করব। ভাগ করলে কি হয় দেখো, আমি যদি 5 দিয়ে 5 এর ভাগ করি 5 1 হবে, আমি যদি 7 দিয়ে 7 কে ভাগ করি তাহলে 1 হবে। তাহলে বর্গমূল হবে কত? 1, ভিতরে 1 এর বর্গমূল 1 বর্গ সংখ্যা, তাহলে আমরা পাইলাম কত? 1। মধ্য রাশিটা আমরা বের করে ফেললাম 1। তাহলে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমাদের যে প্রান্তীয় রাশির কথা বলা আছে, আমি আবারও বলি ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি মানে প্রথম রাশি এবং তৃতীয় রাশি। তাহলে আমাদের যে ক্রমিক সমানুপাতটা দেওয়া ছিল, এর প্রথম রাশি দেওয়া ছিল 7/5, আর আমাদের পরের যে রাশিটা অর্থাৎ এটার দ্বিতীয় রাশি, কিন্তু আমরা ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে এটাকে তৃতীয় রাশি লিখবো। এই তৃতীয় রাশিটা দেওয়া আছে 1 সমস্ত 5/2, এটাকে সমস্ত যদি ভাঙায় লিখি তাহলে আমরা লিখতে পারবো 5/7। এখন আমরা মধ্য রাশির সূত্র জানি, মধ্য রাশির সূত্র হলো প্রথম রাশি এবং তৃতীয় রাশির গুণফলের বর্গমূল। তাহলে মধ্য রাশিটা বের করে ফেলেছি আমরা 1। 1 এর বর্গ সংখ্যা 1, বর্গমূল 1। কিভাবে আমরা যদি বর্গ সংখ্যা কাকে বলে আমরা শিখেছি, কোন সংখ্যাকে যদি আমরা সেই সংখ্যা দ্বারা গুণ করি যে গুণফলটা পাওয়া যাবে 1 রে 1 দ্বারা গুণ করলে যেটা পাওয়া যাবে এটা বর্গ সংখ্যা।
তাহলে এটা বর্গ সংখ্যা 1 এবং সেই সংখ্যাটি গুণফলের বর্গমূল। কাকে কাকে দিয়ে গুণ করেছি? 1 হলো বর্গমূল। যেমন 2 রে যদি আমরা 2 দিয়ে গুণ করি 4 পাবো। 4 হবে বর্গ সংখ্যা, এদিকে হবে বর্গ সংখ্যা এবং সেই সংখ্যাটি হবে বর্গমূল। তাহলে 2 হবে বর্গমূল, 2 হবে আমাদের বর্গমূল। তাহলে আমরা 1 এর বর্গ সংখ্যাও 1, বর্গমূলও 1। এখন আমরা মধ্য রাশিটা বের করে ফেলেছি কত? 1। সুতরাং আমরা সমানুপাতটি লিখতে পারি, সমানুপাতটি আমাদের প্রথম রাশি লিখবো আমরা। প্রথম রাশি ছিল 7/5, অনুপাত চিহ্ন দিব। আমাদের মধ্য রাশি কত আমরা পেয়েছি? 1। সমানুপাত চিহ্ন দিতে পারো অথবা সমান সমান চিহ্ন দিতে পারো। সমানুপাত চিহ্ন অথবা সমান সমান চিহ্ন দিয়ে আমরা করতে পারি। আমরা সমানুপাত চিহ্ন দিলাম। আমাদের মধ্য রাশি দুইটা একই রকম হবে, মানে প্রথম ও দ্বিতীয় রাশি এবং দ্বিতীয় ও তৃতীয় রাশি। তৃতীয় রাশিটা আমার ছিল 1 সমস্ত 5 ভাগের কত? 2 ছিল। তাহলে এটা হলো আমাদের ক্রমিক সমানুপাত। এটাকে আমরা সমস্ত ভাঙাইতে পারি, সমস্ত না ভাঙাইলেও চলবে। যখন আমাদের প্রথম রাশি দেওয়া ছিল, তৃতীয় রাশি দেওয়া ছিল আমাদের মিশ্র ভগ্নাংশ, আমরা মিশ্র ভগ্নাংশ লিখেছি। তাহলে এটা একটা ক্রমিক সমানুপাত। তাহলে কিভাবে বুঝবো ক্রমিক সমানুপাত? কারণ এটার মধ্য রাশি দুইটা একই। তাহলে তিনটা রাশির মধ্যে যদি প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত, প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত সমান হয়, তখন তাই এটা একটা ক্রমিক সমানুপাত তৈরি করবে। আমরা সূত্র শিখিয়েছি গত ক্লাসে। তাহলে এই ক্লাসে আমরা গাণিতিক সমস্যা শিখালাম কিভাবে তুমি ক্রমিক সমানুপাত তার গাণিতিক সমস্যা সমাধান করবা। এখন আসো পরবর্তী যে টপিকটা আছে তোমাদের, 3 নম্বর যে সমস্যাটা আছে বইয়ে দেওয়া আছে, শূন্যস্থান পূরণ করা, মানে খালি ঘর পূরণ করা। এটাও কিন্তু একটা সমানুপাত। তাই সমানুপাত থেকে আমরা কিভাবে খালি ঘর মানটা বের করব, এটা আমি তোমাদেরকে একটাই দেখিয়ে দিচ্ছি। 3 এর আমি একটা লিখতেছি, 3 এর সপ্তম শ্রেণীর 3 এর অনুশীলন আমি ক নম্বরটা লিখতেছি। এটা ছিল শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ করো। এটাও কিন্তু একটা সমানুপাতের অঙ্ক। গাণিতিক সমস্যা ছিল 11:25 সমানুপাত চিহ্ন খালি ঘর অনুপাত হলো 50। এখন আসেন আমরা এটা কিভাবে সমাধান বা সলিউশনটা করি। আমরা বলছে খালি ঘরের মানটা বের করার জন্য আমরা মুখে মুখে যদি অবজেক্টিভ আসে তাহলে আমরা মুখে মুখে বের করতে পারি, কিন্তু আমরা সৃজনশীল আসলে আমরা মুখে মুখে বের করবো না, বা সংক্ষিপ্ত প্রশ্ন আসলে মুখে মুখে বের করবো, আমরা হিসাব করে বের করবো। দেখো আমরা এটা কিভাবে বের করতে পারি। দেওয়া আছে 11:25 সমানুপাত দেওয়া আছে খালি ঘর অনুপাত দেওয়া আছে 50। এখন খালি ঘরে কি কত বসাবো? আমরা বসালে এটা একটা সমানুপাত হবে। তাহলে দেখো, বা অনুপাত আমরা শিখেছি এক ধরনের ভগ্নাংশ, এটাকে লিখতে পারি আমি 25 কত 11। এই সমানুপাতকে আমি সমান সমান চিহ্ন লিখতে পারি, আর এটাকে লিখতে পারি আমি 50 খালি ঘর যেটা আছে খালি ঘরটা উপরে লিখবো। এখন আমরা আর গুণ করে এই খালি ঘরের মানটা বের করে ফেলবো। দেখো আমার খালি ঘরের সাথে গুণ আছে, এভাবে যদি গুণ করি খালি ঘরের সাথে গুণ আছে 25, আর এভাবে যদি গুণ করি আমরা 11x50, বা যেহেতু আমি খালি ঘর বা অজানা একটা রাশি, আমাদের এখানে অজানা রাশিটা হলো খালি ঘর, খালি ঘরের মানটা আমরা বের করব। তাহলে খালি ঘরটাকে বাম পাশে রেখে বাকি যা আছে সব আমরা ডান পাশে নিয়ে নেব। এখন খালি ঘরটা আমি এদিকে রাখলাম, বাম পাশে রাখলাম। খালি ঘরের সাথে যে 25টা আছে এটা গুণ আকার আছে, তাহলে সমান ওইদিকে চলে ভাগ হয়ে যাবে। তাহলে 50 নিচে হলো 25। এখন যদি আমরা ভাগ করি 25 দুগুণে 50, 11 দুগুণে কত 22। তাহলে সুতরাং আমরা খালি ঘরের মানটা পেয়ে গেলাম কত 22। এখন আমাদের এই খালি ঘরে বসবে 22। তাহলে 22 বসাইলে দেখো আমার একটা সমানুপাত তৈরি হয়েছে এবং আমি যাচাই করতে পারবো। আমি খালি ঘর যদি বসাই, আমি তোমাদেরকে এদিকে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের খালি ঘরে কিন্তু 22 সংখ্যাটা অর্থাৎ 22 সংখ্যাটা বসবে। এখন সমানুপাতটা আমার ঠিক আছে কিনা আমি একটু যাচাই করি। দেখো আমাদের ছিল 11 অনুপাত ছিল 25, সমানুপাত বা সমান সমান দিতে পারো। খালি ঘরে আমি পেয়েছি 22, আর 22 বসালাম, অনুপাত হলো 50। এখন যদি আমরা লঘিষ্ঠ আকার করি তাহলে এটা 11 অনুপাত হলো 25, সমানুপাতকে আমি সমান সমান দিতে পারবো। আর এটাকে যদি আমি 11 দ্বারা ভাগ করি তাহলে 11 অনুপাত সরি 2 দ্বারা যদি ভাগ করি আমরা, 11 দুগুণে 22, 25 দুগুণে 50।
তাহলে দেখো সমানের এই পাশেও 11:25 আছে, এই পাশেও 11:25 আছে। তাহলে এটা একটা সমানুপাত। আমি আমার অঙ্কটা হয়েছে কিনা এটা আমরা এভাবে যাচাই করতে পারবো। সমানুপাতের এই পাশে মান যা থাকবে অর্থাৎ ওই পাশেও ঠিক সেমই মান থাকবে। তবে এটাকে লঘিষ্ঠ আকার করে আমাদেরকে যাচাই করতে হবে। এটা ছিল 11:25, এটাকে যখন আমরা 2 দ্বারা ভাগ করেছি তাহলে এটা 11:25 হয়েছে। তাহলে এটা একটা সমানুপাত হয়ে গেল। তাহলে এভাবে আমরা খালি ঘরের মানগুলা বের করে যখন অবজেক্টিভ আসবে, সৃজনশীলে না আসে, যখন অবজেক্টিভ আসবে তখন কিন্তু আমরা মৌখিকভাবে হিসাব করে এটা বের করতে পারবো। আর যখন সৃজনশীলে ক নম্বর আসবে তখন আমরা এইভাবে দেখি হিসাব করতে হবে। তাহলে শূন্যস্থান একটু খেয়াল করো, আমরা এভাবে আমরা সমস্যাটা শিখবো। তবে আমাদের যখন এমসিকিউ আসে আমরা একটু শর্টকাটে করব, একটু শর্ট নিয়মে করব এমসিকিউ এর জন্য। আর সৃজনশীলে আসলে আমরা এভাবে লিখবো। এখন আসো চতুর্থ যে গাণিতিক সমস্যাটা আছে, আমাদের বলছে নিচের রাশিগুলো চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। গত ক্লাসে আমরা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম চতুর্থ সমানুপাতি নির্ণয়। চতুর্থ সমানুপাতি অথবা চতুর্থ রাশি। আমরা একটা সমানুপাতের প্রত্যেকটা রাশিকে আমরা আমরা সমানুপাতি বলেছিলাম। এখানে চতুর্থ সমানুপাতি বা চতুর্থ রাশি নির্ণয় একই কথা, চতুর্থ রাশি নির্ণয়। এই চতুর্থ রাশি নির্ণয় যে পদ্ধতিটা, এটাকে আমরা বলবো ত্রৈরাশি। অর্থাৎ একটা সমানুপাতের যদি 3টা রাশি দেওয়া থাকে তাহলে অন্য যে আরেকটা রাশি এটা বের করার যে পদ্ধতি তাকে ত্রৈরাশিক বলে। ত্রৈরাশিকের সঙ্গে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। দেখো আমরা বলছি চতুর্থ সমানুপাতি নির্ণয় করো অথবা চতুর্থ রাশি নির্ণয় করো। বইয়ের মধ্যে চতুর্থ রাশির কথা নাই, চতুর্থ সমানুপাতির কথা আছে। আমরা জানি সমানুপাতের প্রত্যেকটা রাশিকে সমানুপাতি বলে। এখন আসো আমাদের প্রথম যে সমস্যাটা দেওয়া আছে 5, 7 এবং 10, বলছে চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তাহলে এটা আমরা কিভাবে সলিউশন করব বা সমাধান করব? দেওয়া আছে প্রথম রাশি সমান সমান 5, দ্বিতীয় রাশি সমান সমান 7, তৃতীয় রাশি সমান সমান 10, চতুর্থ সমানুপাতি অথবা রাশি একই কথা, সমানুপাতি সমান সমান হোয়াট? তাহলে আমরা সূত্র জানি কি? আমরা জানি গত ক্লাসে আমরা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আমরা জানি সমানুপাতের ক্ষেত্রে প্রথম রাশি ইনটু চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি আমাদের গুণ হলো তৃতীয় রাশি। বা আমাদেরকে বলছে চতুর্থ সমানুপাতি নির্ণয় করার জন্য বলছে। এই অঙ্কটাতে আমাকে চতুর্থ সমানুপাতি নির্ণয় করার জন্য বলছে। তাহলে সিরিয়ালে যেভাবে দেওয়া আছে আমরা প্রথমটাকে প্রথম রাশি লিখবো, দ্বিতীয়টাকে দ্বিতীয় রাশি লিখেছি, তৃতীয়টাকে তৃতীয় রাশি লিখেছি। এবং চতুর্থ সমানুপাতি বা চতুর্থ রাশি বের করার জন্য বলছে। যেটাকে বের করবো এটাকে বাম পাশে রাখি, বাকি সব ডান পাশে নিয়ে নিব। তাহলে চতুর্থ রাশি সমান সমান এদিকে আছে দ্বিতীয় রাশি গুণ আছে তৃতীয় রাশি, আর নিচে চতুর্থ রাশির সাথে গুণ আকার আছে প্রথম রাশি। তাহলে এটা এদিকে গুণ আকার আছে, সমানের ডান পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে প্রথম রাশি। বা চতুর্থ রাশি বা চতুর্থ সমানুপাতি বলবো, রাশিকে আমরা সমানুপাতি বলতে পারি। এখন দ্বিতীয় রাশিটা কত দেওয়া আছে? 7 দেওয়া আছে। তৃতীয় রাশিটা কত দেওয়া আছে? 10 দেওয়া আছে। আর প্রথম রাশিটা কত দেওয়া আছে? প্রথম রাশিটা আমার 5 দেওয়া আছে। এখন যদি আমি ভাগ করি 5 দুগুণে 10, তাহলে 7 আর 2 গুণ করে 7 দুগুণে 14। তাহলে সুতরাং চতুর্থ রাশিটার মান আমি বের করে ফেললাম 14। আমাকে বলছে চতুর্থ রাশি বা চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তাহলে আমি কিন্তু এখন চতুর্থ রাশিটা বা চতুর্থ সমানুপাতিটা নির্ণয় করে ফেললাম। তাহলে এই যে চতুর্থ রাশি বা চতুর্থ সমানুপাতি নির্ণয় করার যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে কিন্তু আবার একটা সংজ্ঞা আছে যাকে ত্রৈরাশিক বলে। পরীক্ষা আসতে পারে ত্রৈরাশিক কাকে বলে। যদি একটা সমানুপাতের 3টা রাশি দেওয়া থাকে
তাহলে চতুর্থ রাশি নির্ণয় করার যে পদ্ধতিতে আমি নির্ণয় করেছি এটাকে বলে ত্রৈরাশিক। ত্রৈরাশিক পরীক্ষা আছে, ত্রৈরাশিক কাকে বলে। এখন আসো আমরা বইয়ের 5 নম্বর অঙ্কটায় চলে যাব। তাহলে আমরা চতুর্থ সমানুপাতি নির্ণয় করা শিখলাম। আমি শুধু প্রত্যেকটা নিয়মের এক একটা অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিটেলসে সব আলোচনা করা অনলাইনে সম্ভব না, অফলাইনে যেহেতু আমরা আলোচনা আছে যারা আমার সাথে যুক্ত আছে, অফলাইনে তো আমি আলোচনা করি, অনলাইনে মাঝে মাঝে আমি গুরুত্বপূর্ণ যে টপিকস গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। এখন আমাদের পরবর্তী যেটা আছে যে 15 কেজি চালের দাম 600 টাকা, 25 কেজি চালের দাম কত। যেহেতু আমরা এটা সমানুপাতের অধ্যায়, আমরা সমানুপাত দিয়ে অঙ্কটা করার চেষ্টা করব। এটা ঐকিক নিয়মে করা যায়, কিন্তু আমরা ঐকিক নিয়মে করব না। আমরা আজকে তোমাদেরকে সমানুপাত দিয়ে দেখাই দিব কিভাবে সমানুপাত দিয়ে গাণিতিক সমস্যার সমাধান করা যায়। আমরা এটা ঐকিক নিয়মে করতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের সমানুপাতের অধ্যায়, আমরা সমানুপাত দিয়ে অঙ্কটা সমস্যা সমাধান করব। আমাদের যদি বলে সমানুপাত দিয়ে সমাধান করার জন্য, তাহলে কিন্তু আমাদের সমানুপাত দিয়ে সমাধান করতে হবে। বইয়ের 5 নম্বর অঙ্কটা 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরূপ 25 কেজি চালের দাম কত। 25 কেজি চালের দাম কত। আমরা অঙ্কটা কিভাবে সলিউশন করব একটু দেখো। এটা দেখতে খুব সহজ মনে হইতেছে যে এটা তো ঐকিক নিয়মে করা যাবে, কিন্তু যেহেতু আমরা সমানুপাত চ্যাপ্টারে আছি, যদি পরীক্ষায় যদি কোন স্যারে তোমাদেরকে প্রশ্নতে যদি স্পেসিফিকলি আইডেন্টিফাই করে দেয় বা উল্লেখ করে দেয় যে এই অঙ্কটা তুমি সমানুপাত দিয়ে করতে হবে, তাহলে কিন্তু তুমি কিন্তু ঐকিক নিয়মে করলে হবে না। এটা ঐকিক নিয়মে করা যায়, প্রশ্ন যদি কোনো কিছু উল্লেখ না থাকে তুমি ঐকিক নিয়মে করলেও হবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি তোমাকে বলে যে অঙ্কটা তুমি সমানুপাত দিয়ে করো, তাইলে কিন্তু তোমার সমস্যা আছে। সমানুপাত দিয়ে যদি প্রশ্নে বলে দেয় তাহলে কিন্তু তুমি ঐকিক নিয়মে করলে হবে না, যেহেতু আমার স্পেসিফিকলি একটা নিয়ম বলে দিয়েছে যে এই অঙ্কটা তুমি সমানুপাত দিয়ে করবে। আমরা সমানুপাত দিয়ে করবো ঐকিক নিয়ম দিয়ে। আমরা শিখেছি ঐকিক নিয়ম কাকে বলে, আমরা জানি একটা সমস্যা যতটা মান দেওয়া থাকুক একটা মান বের করে সমস্যা সমাধান করার প্রক্রিয়াকে আমরা ঐকিক নিয়ম বলবো। কিন্তু এটা এই ক্ষেত্রে আমরা যেহেতু সমানুপাতের অধ্যায় করাইতেছি, তাহলে আমরা এই অঙ্কটা সমানুপাত দিয়ে করব। আমাদের দেখো 15 কেজি চালের দাম দেওয়া আছে 600 টাকা, আমাদেরকে বলছে এর 25 কেজি চালের দাম কত। তাহলে দেওয়া আছে 15 কেজি চালের দাম 600 টাকা, 600 টাকা। আমাকে বের করতে বলছে 25 কেজি চালের দাম কত। তাহলে 25 কেজি চালের দাম আমি জানি না, না জানলে আমরা একটা অজানা রাশি এটাকে ধরে নিব। আমরা একটা অজানা রাশি ধরি 25 কেজি চালের দাম ক টাকা। এখন এটা আমরা সমানুপাত দিয়ে কিভাবে করি, আমরা অঙ্কটা ঐকিক নিয়মে করব না এই কারণে, কারণ আমাদের যে অধ্যায়টা আছে এটা হলো সমানুপাতের অধ্যায়। এখন অর্থাৎ আমরা এটা এইভাবে লিখতে পারি, অর্থাৎ সমানুপাতের ক্ষেত্রে আমরা জানি সমানুপাতের প্রথম দুইটা রাশি সমজাতীয় হবে, দ্বিতীয় দুইটা রাশি সমজাতীয় হবে। আমরা প্রথমে যদি চালের দাম লিখি, তাহলে এক পাশে চালের দামের অনুপাত লিখবো, আর আরেক পাশে লিখবো আমরা চালের পরিমাণ লিখবো। তাহলে প্রথমে আমরা যদি চালের পরিমাপে লিখি যে চালের পরিমাপের অনুপাত সমান সমান হলো চালের দামের অনুপাত। তাহলে আমরা এটা লিখবো কিভাবে, চালের পরিমাপের অনুপাত কত। আমাকে 15 কেজি চালের দাম দেওয়া আছে 600 টাকা। তাহলে আমি 15 কেজি চালের দাম আমাকে বের করতে হবে কত কেজি চালের দাম, 25 কেজি চালের দাম।
আমরা কিন্তু এক পাশে খেয়াল করো, সমানুপাত তৈরি করার ক্ষেত্রে আমরা সমানুপাতের ক্ষেত্রে শিখেছি যে সমানুপাতের প্রথম দুইটা রাশি সমজাতীয় হবে এবং দ্বিতীয় দুইটা রাশি সমজাতীয় হবে। এখন প্রথম যে দুইটা রাশি আছে, এদিকে দেখো 15 কেজি, আমাকে এদিকে 25 কেজি চালের পরিমাপের অনুপাতটা এক পাশে লিখতে হবে, আর সমান লিখে আমি দামের অনুপাতটা এক পাশে লিখবো। দেখো 15 কেজি চালের দাম দেওয়া ছিল কত, 600 টাকা। আর 25 কেজি চালের দাম আমি জানি না, এই জন্য আমি এটা ধরে নিয়েছি ক টাকা। তাহলে এই 25 কেজি চালের দাম আমরা ক টাকা লিখলাম। এটা সমানুপাত চিহ্ন অথবা সমান সমান চিহ্ন দিতে পারি। এখান থেকে যদি আমি ক এর মান বের করতে পারি, তাহলে আমাদের 25 কেজি চালের দাম বের হয়ে যাবে। এখন বাচ্চারা যে জায়গাটা সবচেয়ে বেশি ভুল করতে পারে, এই সমানুপাতটা তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে সমানের বাঁ পাশে যে দুইটা রাশি আমি লিখবো, এই দুইটা রাশি সমজাতীয় হবে। এটা ছিল 15 কেজি, তাহলে এটা সমজাতীয় রাশি আছে কত, 25 কেজি। তাহলে 15 কেজি এবং 25 কেজি সমজাতীয় লিখলাম। আবার এই দুইটা চালের দামের অনুপাত, মানে এইদিকে যেটা ছিল একক ছিল টাকা, এটাও টাকা, এটা ছিল কত, 600 টাকা, আর এটা তো আমি জানি না ক টাকা ধরে নিয়েছি। আমাদের সমানুপাতের যখন আমরা সংজ্ঞা বা ডেফিনেশন শিখিয়েছিলাম, তখন বলেছিলাম সমানুপাতের প্রথম দুইটা রাশি সমজাতীয় এবং দ্বিতীয় দুইটা রাশি সমজাতীয় হবে। চারটা রাশি সমজাতীয় হওয়ার প্রয়োজন নাই, আবার চারটা সমজাতীয় হলে কোনো সমস্যা নাই, কিন্তু প্রথম দুইটা সমজাতীয় হতে হবে এবং দ্বিতীয় দুইটা রাশি সমজাতীয় হতে হবে। তাহলে প্রথম যে দুইটা রাশি লিখছি কেজি, এই দুইটা সমজাতীয়, আবার পরবর্তী যে দাম লিখেছি টাকা, এই দুইটা সমজাতীয়। এখন এটাকে আমরা সমাধান করে কয়ের মান বের করলে আমাদের গাণিতিক সমস্যাটা হয়ে যাবে। বা আমরা যদি লিখি, এটাকে লিখতে পারি 25 ভাগের 15, এটাকে লঘিষ্ঠ আকার করা যায়, আর এটাকে লেখা যায় আমাদের নিচে হবে ক, উপরে হবে 600। একটু খেয়াল করো, আমরা যখন সমানুপাতটা তৈরি করেছি, আমাদের কিন্তু 15 কেজি, প্রথমে 15 কেজির দাম ছিল 600 টাকা। এই 15 কেজির দাম কিন্তু আমরা 600 টাকা লিখেছি, এটা দেওয়া ছিল 15 কেজির দাম 600 টাকা। আর আমার 25 কেজির যে দামটা, এটা আমি বোঝানোর জন্য লিখছি, পরীক্ষায় এভাবে ডটটা দেওয়ার প্রয়োজন নাই। এই 25 কেজির দাম আমরা ক টাকা, ক টাকা। এখন আমরা এখানে এটাকে সমাধান করে আর গুণ করে ক এর মানটা বের করব। আমি এই দিক দিয়ে দেখাচ্ছি, একটু খেয়াল করো। তাহলে আমাদের যদি আর গুণ করি, তাহলে ক ইন্টু আমাদের আসতে আছে কত, ক এর সাথে 15 গুণ আকার আসতে আছে, আর এদিকে আমাদের 600 এর সাথে গুণ আকারে যাইতে আছে 25। 600 ইন্টু 25 যদি আমরা আর গুণ করি, বা ক এর সাথে 15 গুণ আকারে আছে, ক কে আমরা বাম পাশে রাখবো, 15 কে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে 15টা ভাগ হয়ে যাবে। তাহলে 600 ইন্টু হলো 25, আর আমাদের নিচে হলো 15। এখন যদি আমরা ভাগ করি, 600 কে যদি আমরা 15 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের 15 দ্বারা ভাগ করলে আমাদের হবে 4 15 60, আর একটা শূন্য হবে 40। আমরা 60 কে 15 কে 600 কে যদি 15 দ্বারা ভাগ করি, তাহলে 40 হবে। তাহলে এখন যদি আমরা এই দুইটা গুণ করি, আমাদের 40 আর 25 যদি গুণ করি, 4 25 হয় কত, 4 25 হলো 100, 100 সাথে একটা শূন্য মানে 1000। তাহলে আমাদের গুণফলটা আসবে 1000। সুতরাং ক এর মানটা আসবে আমাদের 1000। ক সমান সমান হবে আমাদের 1000। 1000। দেখো আমরা 600 কে 15 দিয়ে ভাগ করেছি, তাহলে আমরা ভাগফলটা পেয়েছি কত, 40, যেটাকে আমরা কাটাকাটি বলি। এটা মূলত আসলে ভাগ করা, কাটাকাটি বলতে কোনো কথাই নেই। আমরা বোঝানোর সুবিধার্থে অনেক সময় বলি কাটাকাটি করি। আমি কিন্তু 600 কে আমরা ভাগ দিয়েছি কত দ্বারা, 15 দ্বারা, পেয়েছি 40। 40 কে আমরা গুণ দিব কত, আমার উপরে লবের মধ্যে 40 এবং 25 আছে গুণ আকারে, তাহলে 40 এবং 25 কে যদি আমরা গুণ করি, তাহলে আমরা গুণফলটা পাবো 1000। তাহলে আমাদেরকে বের হয়ে গেল, আমরা ক কি ধরেছি, 25 কেজি চালের দাম ক ধরেছি। তাহলে আমাদের 25 কেজি চালের দাম বের হয়ে গেল কত, 1000 টাকা। এভাবে আমরা সমানুপাতের সাহায্য গাণিতিক সমস্যার সমাধান করতে পারি, যেটা সমানুপাতের বাস্তব প্রয়োগ আমরা বলবো। গাণিতিক আমাদের গণিতের যা কিছু আছে সবগুলোর কিন্তু বাস্তব প্রয়োগ আছে, আমাদের বাস্তব প্রয়োগগুলো আমরা ভালোভাবে দেখব। তাইলে এই অঙ্কটা যেহেতু সমানুপাতের অধ্যায়, এই কারণে আমরা সমানুপাত দিয়ে করেছি। যদি কোনো পদ্ধতি উল্লেখ না থাকে, তাহলে আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করতে পারবো। ঐকিক নিয়ম কিভাবে করবো, আমরা আগে একটার দাম বের করব, তারপরে এখানে আমরা যদি ঐকিক নিয়মে করতাম, 15 কেজি চালের দাম 600 টাকা, 1 কেজি চালের দাম আগে বের করতাম, তারপরে 25 কেজি চালের দাম বের করে ফেলতাম। কিন্তু আমাদের সমানুপাত দিয়ে করলে এই ধরনের হবে। এরপর আসো আমাদের অনুশীলনীর পরবর্তীতে কোন অঙ্কটা তোমাদেরকে দেখানো যায় আমরা একটু দেখি। এরপরে 6 নম্বর যেটা দেওয়া আছে, 6 নম্বরটা ঠিক একই রকম।
আমাদের 7 নম্বর 8 নম্বর যে সমস্যাটা আমি লিখতে পারবো 7 8 একই রকম, তাহলে 7 এবং 8 থেকে আমরা একটা অঙ্ক তোমাদের করে দিচ্ছি। 8 নম্বর অঙ্কটা আমি করাচ্ছি। আট নম্বর যে গাণিতিক সমস্যাটা দেওয়া আছে তোমাদের 8 নম্বর বইয়ের পেজ নাম্বার হলো, আমার কাছে একটা পুরাতন বই আছে, বইয়ের পেজ নাম্বার হলো 24। 8 নম্বর গাণিতিক সমস্যাটা বলছে 2160 টাকা বা 2160 টাকা রুমি, জেসমিন ও কাকলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে, কে কত টাকা, কে কত টাকা পাবে। তাহলে এটা সলিউশন আমরা কিভাবে করব একটু খেয়াল করো। আমাদের 2160 টাকা দেওয়া আছে, এই 2160 টাকা আমরা তিনজন ব্যক্তি আছে তাদের মধ্যে ভাগ করে দিব, এবং কিভাবে ভাগ করে দিব অনুপাতটা আমাদেরকে বলা আছে। আমরা 2160 টাকা রুমি, জেসমিন এবং কাকলির মধ্যে 1:2:3 অনুপাত আমরা ভাগ করে দিলে কে কত টাকা পাবে। আমরা অনুপাত থেকে কিন্তু আমরা অনুমান করতে পারতাছি যে রুমি, জেসমিন এবং কাকলির মধ্যে কে বেশি কে কম পাবে। এখন আসো, যদি এ ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি সাথে দেওয়া আছে মানে সমষ্টি দেওয়া আছে, যদি সমষ্টিও দেওয়া থাকে তাহলে অনুপাতগুলোরও সমষ্টি আমরা বের করব, বের করে এরপরে 2160 এর সাথে এর করে করে আমরা অঙ্কটা সমাধান করব। আমি সমাধানে যাই তাহলে তোমাদের আর একটু সহজ হয়ে যাবে বুঝতে। তাহলে দেওয়া আছে মোট টাকা 2160, অনুপাত দেওয়া আছে 1:2:3। তাহলে 2160 কিন্তু এখানে তিনের জন্য টাকা দেওয়া আছে, তাহলে এটা সমষ্টি দেওয়া আছে। যদি সমষ্টি দেওয়া থাকে তাহলে অনুপাত গুলোরও আমরা কিন্তু সমষ্টি বের করব। তাহলে অনুপাতগুলো যোগফল আমরা বের করি। অনুপাত গুলোর যোগফল বা সমষ্টি, যোগফল কত আসে 1+2+3, আমরা যদি যোগ করি তাহলে কত পাবো 6 পাবো 6। তাইলে এখন আসো, আমার রুমি কত টাকা পাবে। আমি অনুপাত সমষ্টি দেওয়া থাকলে সবসময় মনে রাখবা, যদি আমরা ষষ্ঠ শ্রেণীতে যারা করে এসেছে অনুপাত দেওয়া থাকলে দুই ধরনের অঙ্ক ছিল, একটা যদি সমষ্টি দেওয়া থাকে তাহলে অনুপাতের সমষ্টি বের করে আমরা এর করে বের করছি, আর যদি সমষ্টি না দেওয়া থাকে আলাদা একজনের টাকা থাকে থাকলে ওইটারও আরেকটা পদ্ধতি আছে। সমষ্টি দেওয়া থাকলে আমরা এটা হলো বহুরাশিক অনুপাত। আমরা অনুপাতের ক্ষেত্রে দুইটা রাশি শিখেছি, কিন্তু বহুরাশিক অনুপাতে তিনটা বা ততোধিক রাশি দেওয়া থাকবে, তিনটা রাশি দেওয়া আছে। এখন আমাদের সমষ্টি দেওয়া আছে, এই কারণে অনুপাতেরও আমি যে অনুপাত দেওয়া আছে অনুপাতের সমষ্টি বের করলাম। এখন আসো রুমি কত টাকা পায় আমরা দেখি। রুমি পাবে টোটাল যে টাকাটা আছে এটা লিখবা 2100 কত 2160 টাকা। এর আমরা যে অনুপাতের সমষ্টিটা বের করেছি কত 6 বের করেছি, এটা নিচে লিখবো, এবং যার টাকা বের করব তার অনুপাতটা এই এই অনুপাতের সমষ্টির উপরে বসাবো, আমরা লবের মধ্যে বসাবো। আমাদের যে আমরা যোগফল পেয়েছি 6, এখন আমি রুমির টাকা বের করছি, তাহলে রুমির অনুপাতটা দেওয়া আছে 1, তাহলে 1 আমি উপরে বসাবো। এখন আসলে রুমির টাকাটা বের হয়ে যাবে। আমরা যদি 2160 কে 6 দ্বারা ভাগ করি, তাহলে 2160 কে আমরা 6 দ্বারা যদি কাটাকাটি করি বা আমরা ভাগ বলবো, 2160 কে আমরা 6 দ্বারা যদি ভাগ করি তাহলে কত পাওয়া যায়।
2160 থেকে আমরা 6 দ্বারা কাটাকাটি করলে আমরা পাবো 360। তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো অথবা তোমরা নিজেরা ভাগ করতে পারো। 2160 প্রথমে যদি আমি 21 এর মধ্যে দিই তাহলে 3 বাজবে 318, 18 19 20 21 3 থাকবে, 3 যদি আমি 6 এর আগে বসাই 36, 6 6 36 একটা শূন্য থাকবে 360। তাহলে 360 কে যদি আমি 1 দ্বারা গুণ করি তাহলে পাবো কত? 360 থেকে 360 টাকা। তাহলে রুমির কিন্তু টাকাটা আমার বের হয়ে গেছে, রুমির টাকা বের হলো। বাকি যে দুজন আছে দুজনের টাকা বের করি এবং অঙ্কটাকে যদি আমি যাচাই করতে যাই, যাচাই করতে গেলে আমার কিন্তু যে তিনজনের টাকা আলাদাভাবে বের হবে এগুলোকে আবার যোগ করে কিন্তু আবার আমার এই বিষয় অঙ্ক হবে না। কিন্তু আমরা এই 2160 টাকাকে 1:2:3 অর্থাৎ 1:2:3 ভাগ করেছি। এখন দেখো তাহলে একজনের আমি পেলাম, কার রুমি পেলাম, তাহলে জেসমিন পাবে 2160 এর 6 ভাগের, একটু খেয়াল করো আমরা বলছি টোটাল যে টাকাটা আছে এটার সাথে এর করব যে অনুপাতের সমষ্টি বের করেছি এটা লিখবো হরের মধ্যে, আর যার টাকা বের করব তার অনুপাতটা হবে লবে। আমি এখন জেসমিন টাকা বের করছি, জেসমিনের অনুপাত হলো মধ্যখানেরটা মানে 2, উপরে 2 লিখবো। এখন যদি আমি এই 6 দিয়ে কাটাকাটি করি তাহলে বা ভাগ করি তাহলে 360, এই 36 দুগুণে 72, 720 টাকা। দেখো আমাদের অনুপাতটা কিন্তু এরকম আছে, আমাদের রুমি যে টাকা পেয়েছিল তার দ্বিগুণ টাকা পেয়েছিল আমাদের জেসমিন। তাহলে জেসমিনের টাকা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে 720, 360 এর ডাবল 720 টাকা, অনুপাতটাও কিন্তু ডাবল হয়েছে। তাহলে 720 টাকা পেলো। এখন আমাদের আর অবশিষ্ট লোকে কাকুলি, তাহলে কাকুলি পাবে 2160 এর 6 ভাগের, কাকুলির অনুপাতটা কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, 3 টাকা। আমি যদি এটা কাটাকাটি করি তাহলে 360, তাহলে 360 কে আমরা 3 দ্বারা 360 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 3 দ্বারা গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে এটা হবে আমাদের কাকুলির টাকার অনুপাত, কাকুলির টাকার সংখ্যা। এখন আমরা 360 কে যদি আমরা গুণ করি এইভাবে গুণ করি, আমরা 3 0 0, তারপরে 3 6 18 8, আমাদের হাতে রইল 1, 3 3 9 1 10, তাহলে 1080 টাকা। তাহলে আমরা তিনজনের টাকা বের করে ফেললাম। তাহলে এভাবে যদি সমষ্টি দেওয়া থাকে, এটা শুধু টাকা না, এটা যদি আমাদের এরকম থাকে রড, আমাদের যদি বালি এবং সিমেন্টের মিশ্রণ দেওয়া থাকে তাহলে এটা কিন্তু আমরা সমষ্টি বুঝে নিব। আবার যদি আমাদের একটা বইয়ের মধ্যে গহনার অঙ্ক আছে যে দস্তা, তামা এবং রূপার অঙ্ক আছে, এটাও কিন্তু সমষ্টির অঙ্কে আলাদাভাবে সমষ্টি দেওয়া থাকলে যে একটা গহনায় দস্তা, তামা বা রূপা মিশ্রিত আছে, তাহলে তো যদি মোট ওজন দেওয়া থাকে তাহলে এটাকে আমরা সমষ্টি হিসেবে ধরবো। অথবা বালি সিমেন্টের মিশ্রণে বালির পরিমাণ দেওয়া আছে, ঠিক আছে, বালি সিমেন্ট যখন মিশ্রণ করব বালি সিমেন্টের যে সমষ্টি দেওয়া আছে, সমষ্টি বোঝার জন্য আমরা যখন প্রশ্নটা পড়বো তাহলে কোনটা সমষ্টি দেওয়া আছে কোনটা সমষ্টি দেওয়া নাই আমরা এটা কিন্তু প্রশ্ন পড়ে বুঝতে পারবো। সমষ্টি দেওয়া থাকলে কিন্তু আমাদের অনুপাতের সমষ্টি বের করে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে আমরা তিনজনের টাকা পেয়ে গেলাম, একজনের পেল 360 টাকা, আরেকজনের 720 টাকা এবং আরেকজনের 1080 টাকা। এই 1080, 720 আর 360 যদি যোগ করি আবার কিন্তু আমাদের 2160 টাকা হবে, 2160 টাকা হবে। এবং এগুলার যদি আমরা অনুপাত করি, অনুপাত করলে কিন্তু আমরা আমাদের অনুপাতটা আবার কিন্তু ওই যে আগের যে অনুপাতটা আছে এটা 1:2:3 ফিরে পাবো। অঙ্ক কিন্তু খুবই ইন্টারেস্টিং, একটার সাথে কিন্তু আরেকটা সম্পর্ক আছে। তাহলে 1080 সাথে আমরা যদি 720 এবং 360 যোগ করি তাহলে 2160 টাকা কিন্তু আসতেছে। এখন দেখো অঙ্কটা শেষ হয়ে গেল, আমাদের অনুপাতটা ঠিক আছে নাকি আমরা একটু যাচাই করি। অঙ্ক কিন্তু করার পর তুমি কিন্তু যাচাই করতে পারবে অঙ্কটা তোমার ঠিক আছে কিনা। আমি প্রথম পেয়েছিলাম কত একটু খেয়াল করো, আমি রুমি পেয়েছিলাম 360 টাকা, অনুপাত আমরা জেসমিনের পেয়েছিলাম 720 টাকা, অনুপাত আমরা কাকুলির পেয়েছিলাম 1080 টাকা। এখন যদি আমরা 360 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে 1, এটা হবে 2 এবং এটা হবে 3। দেখো খুবই ইন্টারেস্টিং অঙ্ক, তিনটার যোগফল যা হবে 2180 টাকা। এবং অনুপাতটা দেখো আমরা যখন লঘিষ্ঠ আকার করেছি, লঘিষ্ঠ আকার কাকে বলে আমরা লঘিষ্ঠ আকার শিখেছি, যদি একটা ভগ্নাংশের হর ও লবের মধ্যে এক ছাড়া আর কোনো গুণনীয়ক বা উৎপাদক না থাকে তাহলে ভগ্নাংশটাকে লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ বলে। এক্ষেত্রে
অনুপাতের ক্ষেত্রে এই 360 থেকে 360 এটা 2 বার যাবে, এটা 3 বার যাবে। তাহলে দেখো আমি যে অঙ্কটা করেছি এটা আবার আমার সবচেয়ে বেশি পেয়েছে কে, সবচেয়ে বেশি পেয়েছে তার অনুপাত বেশি ছিল, জেসমিন মধ্যখানে ছিল, এবং রুমি সবচেয়ে কম পেয়েছে, তার অনুপাতটাও কম ছিল। অনুপাত যার বেশি থাকবে সেই করতে পারবো। পরবর্তী আরেকটা সমস্যা আমরা চলে যাই। পরবর্তী সমস্যা, এটা আমরা আরেকটা ক্লাস করার চেষ্টা করব। পরবর্তী সমস্যা হলো আমাদের কিছু টাকা লাবিব সামি সিএম এর মধ্যে এত ভাগ করে দেওয়া হলো, সিএম এর টাকা এত। এটা হলো আরেকটা পদ্ধতি অঙ্ক। একটু খেয়াল করো, আমাদের 9 নম্বর যে সমস্যাটা দেওয়া আছে বলছে কিছু টাকা, আমি প্রশ্ন লেখার জন্য আমাদের বোর্ডে কিন্তু জায়গা হচ্ছে না। কিছু টাকা লাবিব সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে? কত টাকা পাবে? কত টাকা পাবে? এই প্রশ্নটা কিন্তু আমার বোর্ডের অর্ধেক জায়গা দখল করে ফেলছে। আমার বোর্ডটা একটু ছোট, একটু খেয়াল করো। আমাদের গাণিতিক সমস্যা ছিল কিছু টাকা লাবিব সামি এবং সিয়াম এর মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে? এটা আরেকটা নিয়মের অঙ্ক। এখানে কিন্তু সমষ্টি দেওয়া নাই। গত এর আগের যে অঙ্কটা করেছিলাম এটাতে সমষ্টি দেওয়া ছিল। সমষ্টি দেওয়া থাকলে আমরা অনুপাতগুলো যোগফল বের করেছি, কিন্তু এখানে সমষ্টি দেওয়া নাই, একজনের টাকা দেওয়া আছে আর অনুপাতটা দেওয়া আছে। তাহলে এটা আমরা কিভাবে সমাধান করব একটু খেয়াল করো। দেওয়া আছে সিয়ামের আছে 180 টাকা। এখন আসো সিএম এর সাথে লাবিব সামি এবং সিয়াম এর মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো কিছু টাকা। কত টাকা দেওয়া আছে? মোট সমষ্টি দেওয়া নাই, এটা আরেকটা অঙ্ক। একজনের টাকা দেওয়া আছে সিয়াম। এখন দেখো আমাদের এই অনুপাতটার সাথে যদি আমি কম্পেয়ার করি, লাবিব এবং সামির অনুপাত হবে 5:4, আর সামি এবং সিয়াম এর অনুপাত হবে 4:2। তাইলে আমার সিএম এর টাকা দেওয়া আছে, আর আমি যদি সামি এবং সিয়াম এর অনুপাত করি, তাহলে সামি এবং সিয়াম এর অনুপাত হবে 4:2। এখান থেকে আমাদের সিএম এর টাকা দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে সামির টাকা বের করে নিতে পারবো। সামির টাকা যদি বের হয়ে যায়, তাহলে লাবিব এবং সামির যে অনুপাতটা দেওয়া আছে এটা দেওয়া আছে 5:4। এখান থেকে আমি লাবিব টাকা বের করতে পারবো। তাহলে আমরা লিখবো সামির টাকা অনুপাত সিএম এর টাকা। সিএম এর টাকা কত দেওয়া আছে? 4:2। প্রথমে কিন্তু যে অনুপাতটা দেওয়া আছে এটা লাবিবের, দ্বিতীয় যেটা দেওয়া আছে এটা হলো সামি, তৃতীয় যেটা দেওয়া আছে এটা হচ্ছে সিএম এর। এখন আমি এই দুইটা লিখেছি, অর্থাৎ সামি এবং সিএম এর অনুপাতটা লিখেছি। এই জন্য কি জন্য লিখেছি? যেহেতু আমার সিএম এর টাকা দেওয়া আছে, এখন আমি সিএম এর টাকা বসাই সামির টাকা বের করে ফেলবো।
বা স্বামীর টাকা আমাদের নিচে সিএম এর যে টাকাটা দেওয়া আছে, সিএম এর টাকা দেওয়া আছে 180, এটারে 180 নিচে লিখবো। এই সিএম এর টাকার জায়গাতে 180 লেখা যায়। আমি একটু ছোট করার জন্য ডাইরেক্ট লিখছি সিএম এর টাকা মানে কত, 180 টাকা, সমান সমান উপরে হলো 4, নিচে হলো 2। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি, তাহলে স্বামীর টাকা গুণ হলো 2 সমান সমান হলো 180 ইন্টু হলো 4। সুতরাং স্বামীর টাকা সমান সমান স্বামীর টাকার সাথে 2 গুণ আকারে আছে, তাহলে সমানের ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এই পাশে ভাগ হয়ে গেলে 180 ইন্টু 4 ভাগ হলো 2। আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 90 দুগুণে 180, 4 নং 36, 360 টাকা। তাহলে আমার স্বামীর টাকাটা বের হয়ে গেল 360 টাকা। এখান থেকে কিন্তু আমরা স্বামীর টাকা বের করে ফেললাম। আমাদের স্বামী এবং লাবিবের টাকা বের করার জন্য বলছে, তাহলে স্বামীর টাকা কিন্তু আমি বের করে ফেললাম 360 টাকা। এখন আসো, লাবিব এবং স্বামীর অনুপাত দেওয়া আছে 5:4, এর থেকে আমরা লাবিবের টাকা বের করব। তাহলে লাবিবের টাকা অনুপাত হলো স্বামীর টাকা সমান সমান হলো 5:4। দেখো প্রথম হলো লাবিব মানে অনুপাত হলো 5, তারপর হলো স্বামী অনুপাত হলো 4, এটা লিখলাম। এখন আসো, লাবিবের লাবিবের যে টাকা এটা তো আমরা বের করব। তাহলে লাবিবের টাকা, এটাকে অনেকে আবার ক ধরেও করতে পারে, যে যার টাকা বের করবো তারটা ক ধরেও করতে পারে, কোনো সমস্যা নেই, বিকল্প অনেক পদ্ধতিতে করা যায়। তাহলে লাবিবের টাকা, এটা আমি স্বামীর টাকাটা এটাকে ভগ্নাংশ আকারে লিখবো। স্বামীর টাকাটা কত পেয়েছি আমি, 360 টাকা, তাহলে 360 নিচে লিখবো। এরপরে সমান সমান চিহ্ন, উপরে 5, নিচে হলো 4। যদি আমরা আর গুণ করি, তাহলে লাবিবের সাথে আসবে লাবিবের টাকা, আমাদের গুণ হবে 4 সমান সমান হবে 360, তার সাথে গুণ হবে আমাদের 5। বা লাবিবের টাকা, লাবিবের টাকা সমান সমান 4টা লাবিবের সাথে গুণ আকারে আছে, তাহলে ওইদিকে হয়ে যাবে ভাগ। তাহলে 360 গুণ হলো 5 ভাগ হলো 4। এখন যদি আমি 4 দিয়ে কাটাকাটি করি, 360 কে 4 দিয়ে কাটাকাটি করলে 4 নং 36, কত হবে, 9 হবে। এদিকে একটা শূন্য আছে, 90। এখন আমাদের 5 নং 45, তাহলে 450 টাকা। তাহলে লাবিবের টাকা বের হয়ে গেল 450 টাকা। তাহলে এটা হলো আরেকটা আমাদের গাণিতিক সমস্যা। আমরা দুই ধরনের গাণিতিক সমস্যা আছে, একটা আছে সমষ্টি যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করবো, এটা গত অঙ্কটাতে দেখিয়েছি। আর যদি এরকম দেওয়া থাকে, সমষ্টি না দেওয়া থাকে, যে কোনো একজনের টাকা দেওয়া থাকে, তাহলে আমরা এইভাবে করব। অর্থাৎ তাহলে আমাদের লাবিবের টাকা এবং স্বামীর টাকা চেয়েছে, আমরা দুটোটাই বের করে ফেলেছি। এখন যদি আমরা অঙ্কটা যাচাই করতাম বা যাচাই করতে যাই আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা, তাহলে কিন্তু আমরা যাচাই করতে পারবো। তাহলে আমরা যাচাই করতে গেলে আমাদের দেখো, প্রথমে যে লাবিবের টাকা দেওয়া ছিল, এটা আমরা অঙ্কটা এখন যাচাই করবো আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা, অনুপাতের সাথে মিল আছে কিনা। তাহলে আমি একটু মুছে নেই। আমরা যে টাকাটা বের করেছি, প্রথম হলো লাবিবের টাকা বের করেছি আমরা 450 অনুপাত, তারপরে দেওয়া আছে, এটা কিন্তু পরীক্ষাতে লেখার দরকার নেই, যাচাই করার প্রয়োজন নেই। আমাকে যদি যাচাই করতে না বলে তাহলে যাচাই করার দরকার নেই, আমি তোমাদেরকে বুঝার সুবিধার্থে যাচাই করে দিচ্ছি। তাহলে লাবিবের টাকাটা পেলাম আমি কত, 450। আমি স্বামীর টাকা কত পেয়েছি, 360 টাকা। স্বামীর টাকা পেয়েছি 360, আর সিএম এর টাকা দেওয়া ছিল 180। এখন আমরা যদি এটাকে লঘিষ্ঠ আকার করি, তাহলে লঘিষ্ঠ আকার করলে কি হয় আমরা একটু দেখি। যদি আমি 60 দ্বারা ভাগ করি, 60 আমরা যদি লঘিষ্ঠ আকার করি, লঘিষ্ঠ আকার করলে আমাদের কি হয়, আমাদের লঘিষ্ঠ আকার করলে যদি আমরা একটু ছোট করে দেই,
360 ইন্টু ছিল 4 গুণ হলো 5, তাহলে 360 ভাগ হলো আমাদের 4 গুণ হলো 5, 450। তাহলে 50 পেয়েছি আমি লাবিবের। এখন যদি আমরা এটাকে লঘিষ্ঠ আকার করতে যাই, তাহলে লঘিষ্ঠ আকার করলে আমরা যদি একটা শূন্য 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 বাদ দিয়ে দিই, এই শূন্য এই শূন্য এই শূন্য যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি পেলাম 45 অনুপাত 36 অনুপাত পেলাম 18। এখন আসো যদি আমি আরো একটু লঘিষ্ঠ আকার করি, তাহলে লঘিষ্ঠ আকার কি করা যায়? 9 দিয়া যদি আমি কাটি, 9 দিয়া কাটলে আমাদের 9 দুগুণে 18, আমাদের 4 নং 36 আর 5 নং হলো 45। দেখো আমার অনুপাতটা আগের অনুপাতটা চলে এসেছে। তাহলে একটা অঙ্ক করার পরে তুমি অঙ্কটাকে কিন্তু আবার যাচাই করতে পারবা তোমার অঙ্কটা ঠিক আছে কিনা। অঙ্কটা কিন্তু তুমি যাচাই করে নিতে পারবা তোমার অঙ্কটা ঠিক আছে কিনা। তাহলে আমাদের দেখো কিছু টাকা লাভের সামিয়া সিএমের মধ্যে যে অনুপাতে দেওয়া ছিল আমি তাদের টাকাগুলো বের করেছি। একজনের পেয়েছি, লাভের পেয়েছি 450, সামির পেয়েছি 360, এই দুইটা বের করার জন্য বলছে, আর সিএম এর টাকাটা দেওয়া ছিল। এই টাকাগুলো যখন বের করে আমি আবার অনুপাত করবো, অনুপাত করলে কিন্তু আমার আবার আগের অনুপাতটার সাথে ঠিক থাকতে হবে। তাহলে বুঝবো যে আমার অঙ্কটা ঠিক আছে। যার কথা আগে আসবে, যার নাম আগে আসবে অনুপাতে ঠিক ওই সংখ্যাটা ওই টাকাটাই আমরা আগে লিখবো, লিখে আমরা যাচাই করব। তাহলে আমাদের এটা হয়ে গেল। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এখন সমাধান করাবো। প্রশ্নটা আমি লিখবো না, বইয়ের 10 নম্বর, কিন্তু প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে। তোমাদের কাছে তো বই আছে, 10 নম্বর যে গাণিতিক সমস্যাটা আছে 10 নম্বরটা বলছে আমাদের, আমরা একটু বইটা একটু ফলো করি। 10 নম্বর যে গাণিতিক সমস্যাটা আমাদের আছে, দেওয়া আছে সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই, তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 5 ভাগের 3 অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়, প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। এই অঙ্কটা এখন আমরা সমাধান করবো, একটু খেয়াল করো। প্রশ্নটা লিখবো না, আমাদের বোর্ডটা অনেক ছোট, এই কারণে প্রশ্নটা লিখলে অঙ্কটা করা যাচ্ছে না ঠিকভাবে। এখন দেখো আমাকে প্রশ্নটা বলছে সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই, তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 5 ভাগের 3 অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়, প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। আজকে আমরা 10 পর্যন্ত শেষ করব, বাকি অঙ্কগুলো আমরা পরবর্তী ক্লাসে বা পরবর্তী পার্টে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এখন আসো আমি লাস্ট থেকে যদি ধরে আসি, ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়, লিঙ্কনের দ্বিগুণ, ডালিম পায় লিঙ্কনের দ্বিগুণ টাকা, তা ধরি লিঙ্কন পায় ক টাকা, তাহলে ডালিম পায় দ্বিগুণ টাকা, তাহলে ডালিম পাবে কত? ডালিম পায় 2 ক টাকা, দ্বিগুণ মানে 2 ক টাকা। কার দ্বিগুণ? আমাকে প্রশ্নে বলা আছে, কিন্তু তোমার প্রশ্নটা একটু খেয়াল করো, প্রশ্নে বলা আছে আমাদের ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। আমি যদি লিঙ্কনের টাকা ক ধরি, তাহলে ডালিমের টাকা হবে 2 ক, এবং সবুজ সবুজ কত পায়? ডালিমের 5 ভাগের 3 অংশ পায়। তাহলে সবুজ পায় ডালিমের কত পায়? 2 ভাগের ক এর মানে ডালিমের কত অংশ? 5 ভাগের 3 অংশ, তাহলে 5 ভাগের 3 এত টাকা পায়। তাহলে আমরা যদি এটা কাটাকাটি যায় না, তাহলে কাটাকাটি যদি না যায়, এর আছে এর কাজ করব, এরও যদি কাটাকাটি না যায়, হরে হরে গুণ করে দেবো, লবে লবে গুণ করে দিব। এখানে আছে 3 দুগুণে 6 ক উপরে, আর নিচে আছে 5 টাকা। এখন তিনজনের টাকা আমি পেলাম, একজনে আছে ধরেছি আমি ক টাকা, আরেকজনের পেলাম আমি 2 ক টাকা, আরেকজনের পেলাম আমি 5 ভাগের 6 ক টাকা। এখন এই তিনজনের টাকার সমষ্টি দেওয়া আছে, এই সমষ্টি থেকে আমি কয়ের মান বের করে আমি লিঙ্কনের টাকা বের করব, কয়ের সাথে দ্বিগুণের গুণ করে আমি ডালিমের টাকা বের করব, এবং 5 ভাগের 6 কয়ের সাথে কয়ের মান বসিয়ে আমি
সবুজের টাকা বের করে ফেলবো। এই তিনজনের টাকা সমষ্টি কিন্তু দেওয়া আছে, বলছে সবুজ, ডালিম এবং লিঙ্কন তিন ভাই, তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিয়েছিল। তাহলে আমরা এটা অনুপাত দিয়েও করতে পারি, এভাবে ক ধরেও করতে পারি। তাহলে প্রশ্ন মতে তিনজনের টাকা, প্রশ্ন মতে তিনজনের টাকার যোগফল বা সমষ্টি দেওয়া আছে 6,300 টাকা। তাহলে ক যোগ হলো 2ক যোগ হলো 5/6ক সমান সমান হলো 6,300 টাকা। এটা কোথায় ছিল? আমাদের যে প্রশ্নে দেওয়া আছে, দেখো তিনজনের মোট টাকা কত দেওয়া আছে? তিনজনের 6,300 টাকা দেওয়া আছে। তাহলে তিনজনের তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। তাহলে আমরা 6,000 এখান থেকে কয়ের মানটা আমরা বের করি। যদি আমি লসাগু নিই, একটু খেয়াল করো, আমাদের এদিকে নিচে আছে 1, এদিকে আছে 1, এদিকে আছে, লসাগু যাবে 5। তাহলে এদিকে হবে 5ক, এদিকে হবে 5 দুগুণে 10ক, আর দিকে 5 কে 5 দ্বারা ভাগ করলে 1, 1 কে যদি 6ক দ্বারা গুণ করি তাহলে 6ক সমান সমান হবে 6,300 টাকা। বা যদি আমি হিসাব করি 10ক, 6ক আর 5ক যোগ করলে 21ক, নিচে হবে 5 সমান সমান হবে 6,300 টাকা। এখন নিচের অংশটা আমরা এদিক দিয়ে একটু বলবো। আমরা যদি আর গুণ করি, বা 21ক সমান সমান 6,300 গুণ হলো আমাদের 5। আমরা কয়ের মান বের করবো, ক কে বাম পাশে রাখবো। চলকের সাথে কোনো সংখ্যা যদি গুণক হিসাবে যুক্ত থাকে, তাদের মধ্যে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন আছে কিন্তু ওইগুলোর মধ্যে গুণ চিহ্ন ছিল, গুণ ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। এখানে একটা অজানা প্রতীক বা চলক আছে ক, এটার সাথে একটা সহগ গুণক আছে 21, তাদের মধ্যে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা গুণ চিহ্ন আছে ধরে নিতে হবে। তাহলে আমাদের 21 ওইদিকে গেলে যেহেতু গুণ আছে হয়ে যাবে ভাগ। তাহলে 6,300 গুণ হলো 5 ভাগ হলো 21। এখন যদি আমরা ভাগ করি, আমরা যদি ভাগ বা কাটাকাটি করি, 3 21 63, 3 আর এখানে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য হবে, তাহলে 3 5 15 আর হলো দুইটা শূন্য, 1500 টাকা। এখন ক, আমি কার টাকা ধরেছিলাম? লিঙ্কন। সুতরাং লিঙ্কন পায় 1500 টাকা। লিঙ্কন পায় হলো 1500 টাকা। তাহলে ডালিম কত পাবে? লিঙ্কনের দ্বিগুণ। তাহলে ডালিম পায় 2 × 1500 টাকা। 1500 মানে 1,500 বা 1,500 আমরা যেটাকে বলি। তাহলে 3,000 টাকা পায়, 3,000 টাকা। আর সবুজ কত পায়? সবুজ পায় হলো 6 × কয়ের মান পেয়েছি আমরা 1500, আর নিচে হলো কত আমাদের 5। তাহলে আমরা যদি ভাগ করি 3 5 15, 300, 300 কত 1800 টাকা, 1800 টাকা। তাহলে আমাদের সবার টাকাগুলো বের হয়ে গেছে। আমাদের লিঙ্কন পেয়েছে কত? 1500 টাকা। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, পরীক্ষা আসে এর মধ্যে। এতে আরো 10-এর পর আরো 2-1টা অঙ্ক আছে, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আমরা করে দেখাবো তোমাদেরকে পরবর্তী নেক্সট পার্টে। আমরা এটা 3টা পার্ট, একটা আগে করেছি যেটা আমরা সূত্রাবলী নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা গাণিতিক সমস্যা দেখালাম। এখন দেখো আমাদের তিনজনের টাকা কিন্তু বের হয়ে গেছে। আমাদের লিঙ্কনের বের হয়ে গেছে 1500 টাকা, ডালিমের বের করেছি 3,000 টাকা, এবং আমরা যে সবুজের পেয়েছি 1800 টাকা। আবার যদি আমরা তিনজনের টাকা যোগ করি, যোগ করলে আমাদের অঙ্কটা যাচাই করার জন্য যদি আমরা যোগ করি, তাদের বাবা তাদেরকে কত দিয়েছিল? 6,300 টাকা দিয়েছিল। আমি যে টাকাগুলো বের করেছি এগুলো যদি আমরা সবগুলো যোগ করি, যোগ করলে কিন্তু আবার 6,300 হতে হবে। 6,300 হয় কিনা আমরা একটু যোগ করে যাচাই করে দেখি। আমাদের 1500 যোগ হলো আমাদের কত? 3,000 যোগ হলো আমাদের 1800 টাকা, 1800 টাকা। তাহলে 6,300 হয়। আমরা যাচাই করার জন্য এটাকে আবার একটু যোগ করে দেখাই তোমাদেরকে। আমরা যে তিনজনের টাকা, তাদের বাবার টোটাল ছিল কত? 6,300 টাকা। তাহলে একজন পেয়েছে, একজন মানে প্রথমজন কার নাম ছিল? আমরা সবুজ, প্রথমজন ছিল সবুজ, ডালিম এবং লিঙ্কন। আমি প্রথম কার টাকা ধরেছি? এর টাকা ধরেছি, তোমার লিঙ্কনের টাকা ধরেছি। তাহলে লিঙ্কন পেয়েছিল 1500, আমাদের ডালিম পায় হলো 3,000, আর আমাদের সবুজ পেয়েছিল 1800 টাকা, মানে 1,800 টাকা। এখন এগুলো যদি যোগ করি, 1 0 একটা, এদিকে একটা, এদিকে একটা, একটা আসলো, এদিকে 0 একটা, এদিকে 0 একটা, এদিকে 0 একটা, একটা আসলো। এখন আসো এদিকে 8, এদিকে হলো 0, এদিকে হলো 5। তাহলে 8 5 13 হলো 3, হাতের হলো 1, 1 1 2,
দুইয়ে তিনে 5, 5 আর 1 6, 6,300। দেখো অঙ্ক কিন্তু ইন্টারেস্টিং খুবই জিনিস। তুমি তোমার ফলাফলটা আবার তুমি যে যাচাই করতে পারবা, একটা সুবিধা আছে অঙ্কটা ঠিক আছে কিনা। তাহলে তাদের বাবা তাদেরকে 6,300 টাকা দিয়েছে, এবং কিভাবে টাকা দিয়েছে এটার একটা ক্লু দেওয়া ছিল, এই ক্লুটা ধরে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলেছি। তাহলে আবার যোগ করে দিয়েছি আমাদের, আবার 6,300 টাকা ঠিক আছে। যদি 6,300 টাকা ঠিক না থাকে, যদি কম বেশি হয়, তাহলে বুঝে যাবে তোমার অঙ্ক ঠিক নাই। তাহলে অঙ্ক কিন্তু তুমি ভেরিফাই করতে পারবা বা যাচাই করতে পারবা। তো যাচাই করার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে তখন তুমি এক্সপার্ট হয়ে যাবা। কারণ তুমি বুঝতে পারবা যে তোমার সংখ্যা পাল্টাই দিলে বা সংখ্যা চেঞ্জ করে দিলে, বিশেষ করে আমাদের যে কুমিল্লার যে সুনামধন্য যে স্কুলগুলো আছে, এগুলোতে সাধারণত প্রশ্ন চেঞ্জ করে দেয়, অঙ্ক সংখ্যা চেঞ্জ করে দেয়। চেঞ্জ করে দিলে যাতে আমরা বের করে আবার আমরা যাচাই করতে পারি আমার অঙ্কটা ঠিক আছে কিনা। এই জন্য আমি যাচাই করে করে দেখাই দিতেছি। পরীক্ষার মধ্যে কিন্তু যাচাই করে তোমার দেখানোর প্রয়োজন নাই, আমরা যাচাই করে দেখবো আমার অঙ্কটা ঠিক আছে কিনা। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আমরা পরবর্তী ক্লাসে অষ্টম নবম শ্রেণী বা ষষ্ঠ শ্রেণীর অন্যান্য ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে। আমরা রমজানে নিয়মিত একটা শিডিউল করে ক্লাস করার চেষ্টা করব। অবশ্যই সেটা তারাবির নামাজের পরে, সালাতুল তারাবির পরে আমরা ক্লাসটা দিব রমজান মাসে ইনশাল্লাহ। রমজান মাসে আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করব, ব্যস্ততা না থাকলে প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।